নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 19শে জুলাই 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 219তম অদ্ভুত কয়েন্সিডেন্স। দেখুন, 219তম অনুষ্ঠান হচ্ছে 19শে জুলাই 2025। এনিওয়ে, এটা মিয়ার কয়েন্সিডেন্স বলাটাই ভালো। তো আজকে বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং অহেতুক আমি আমার প্রাককথনে সময় নষ্ট না করে আজকে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেই গানটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি আলোচনা করব সেটি লন্ডন থেকে লেখা 10ই আগস্ট 1899 স্বামী ব্রহ্মানন্দকে। আমাকে অনেকেই বলেন আমি চিঠির কবেটা উল্লেখ করি, কিন্তু এই বইয়ের পাতা উল্লেখ করি না। তার প্রধান কারণ হচ্ছে যে প্রত্যেকটাতে এডিশন ভ্যারি করে। আমি পাতা বলে দিলাম, আপনার সঙ্গে পাতা মিলল না, তখন আবার আপনার বাকচক্রে লিখলেন, তরুণবাবু বললেন কই মিলল না তো। তাই জন্য কিচ্ছু উল্লেখ করি না পাতার নম্বর।
আপনাদের যে এডিশন সেটা খুলে পড়বেন। 10ই আগস্ট 1899 সালে লেখা চিঠি স্বামী ব্রহ্মানন্দকে। চিঠির প্রতিপাদ্য বিষয়টা বলে দিচ্ছি, ফলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। স্বামীজি এই চিঠিতে লিখছেন, আমার শরীর জাহাজে অনেক ভালো ছিল, কিন্তু ডাঙায় এসে পেটে বায়ু হাওয়া একটু খারাপ হয়েছে। এবং এইখানে 1899 সালেই স্বামীজির ইউরিক অ্যাসিড ধরা পড়ে এবং নিরামিষ খেতে স্বামীজিকে বলা হয়। ডাক্তারবাবু বলেছিলেন, এবং রক্তে চিনি নেই কিন্তু অ্যালবুমিন আছে, যাক নাড়ি খুব জোর, বুকটাও দুর্বল বটে, মন্দ কি দিন কয়েক হবিষ্যি খাওয়া ভালো। এই যে অ্যালবুমিনটা স্বামীজির তখন চলে এসছে 1899 সালে, এরপরেই স্বামীজির ব্লাড সুগার ধরা পড়ে। এবং যেহেতু আনট্রিটেড ব্লাড সুগার, তাই সেটা অ্যাবনর্মাল লেভেলে পৌঁছে যায়। কোনো রকমের চিকিৎসা তখন ছিল না। কবিরাজি মতে স্বামীজিকে জল বাদ দিয়ে দুধ খাওয়ানো হয়। আমেরিকাতে যখন যান তখন স্বামীজিকে বুকে ম্যাগনেট ঘষা হয়। তখন ম্যাগনেট থিওরি সবে এসছে এবং ভক্তরা মনে করেন যে ম্যাগনেট ঘষলে স্বামীজির সুগার কমবে। স্বামীজি রসিকতা করে লেখেন, কিছুই হলো না, মাঝখানে বুকের ছাল উঠে গেল। সেই আনট্রিটেড ডায়াবেটিস স্বামীজির, এবং ইলিশ মাছ খেয়ে মারা যাননি, ডায়াবেটিসে মারা গিয়েছিলেন। যখন ডায়াবেটিস হয়, ক্লাসিক্যাল ডায়াবেটিসের দুটো লক্ষণ হয়। ক্লাসিক্যাল ডায়াবেটিসে ব্রেন স্ট্রোক হয়, আর মারা যাওয়ার সময় মনে হয় শরীরটা সবচেয়ে ফ্রেশ। স্বামীজির দুটোই হয়েছিল। ব্রেন স্ট্রোক হয়েছিল যখন বেলুড় মঠ থেকে খবর গেল, ভুবনেশ্বরী দেবী কাঁদতে লাগলেন, জিজ্ঞেস করলেন বেশ তো শরীর ভালো ছিল, কি হলো? তখন ভূপেন্দ্রনাথ দত্ত বললেন, বাবার যে ব্যারাম সেই ব্যারাম হলো। বিশ্বনাথ দত্ত সাডেন স্ট্রোকে মারা যান, ব্রেন স্ট্রোকে, এবং স্বামীজিও তাই। স্বামীজির অসুখ নিয়ে, স্বামীজির মৃত্যু নিয়ে আমি একেবারেই কথা বলতে রাজি নই, তার কারণ আমি নিজে দুটোকে খুব অপছন্দ করি। মৃত্যুটা অবশ্যম্ভাবী, আর আমি কোনো মতেই আমার অসুখ নিয়ে কথা বলতে চাই না। রাসেল সবসময় বলেছেন দের ইজ প্রাইড ইন ইলনেস। আমার সেই প্রাইডটা নেই। আমি বিশ্বাস করি না যে জ্বর হলে ফেসবুকে দুনিয়ার লোককে জানানো উচিত যেমন জ্বর হয়েছে। সিমিলারলি ঠাকুর বা স্বামীজির ক্যান্সারে কতটা কষ্ট পেলেন, স্বামীজি ডায়াবেটিসে কতটা কষ্ট পেলেন, আমি আলোচনা করতে একেবারেই রাজি নই। যখন আলোচনা করি সেটা বলার উদ্দেশ্য একটাই, যে তারা কী করে শরীরটাকে নেগেট করতে হয় সেটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে, যে নেগেট করো শরীরটাকে, কাজ করে যাও, শরীরের দিকে তাকিও না। কিন্তু এরপরে স্বামীজি যে কথাটি বলছেন ব্রহ্মানন্দজিকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। স্বামী লোকেশ্বরানন্দজি আমাকে ছোটোবেলায় একটি কথা শেখাতেন, যে দেখো স্বামীজি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। একটা বড় জিনিস যেটা শিখিয়েছেন, যে প্রবেশ এবং প্রস্থান। রঙ্গমঞ্চে প্রবেশ করা এবং প্রস্থান করা, এই দুটো হচ্ছে আসল শিক্ষা। এর প্রথমটা আমাদের নিয়ন্ত্রণে নেই, দ্বিতীয়টা আমরা ছাড়তে রাজি হই না। আমি খুব কম লোককে দেখেছি, তিনি গৃহী হন বা সাধুই হন, যিনি যে জায়গা ছেড়ে এসছেন সেটি নিয়ে আলোচনা করেন না। আইএস অফিসারকে দেখেছি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে দেখেছি, তিনি কোনো এসছেন কেউ সরকারি কর্মচারী, তাকে জিজ্ঞেস করছে ওই দপ্তরটা কেমন চলছে, সেই দপ্তরটা কেমন চলছে, মানে সেটা ছাড়তে পারছেন না। সাধুদের দেখেছি পরের প্রতিষ্ঠানে গেলে আগের প্রতিষ্ঠান নিয়ে খবর নেন, সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে খবর নেন। এর কারণ হচ্ছে যে আমাদের ভেতর থেকে জাগতিক টান একটা থেকে যায়। এবং সে বিখ্যাত কথা, মন না রাঙায় কাপড় রাঙায় কি ভুল করেছে যোগী, আমরা পারি না সেটা। আমরা সবসময় তাই জন্য দেখবেন আমাদের অতীতটা নিয়ে আমরা আলোচনা করতে ভীষণ ভালোবাসি, বর্তমানটা নিয়ে আলোচনা করি না, ওটার আমাদের টান আছে বলে। তো তাই জন্য প্রস্থান একটা বড় জিনিস। স্বামীজি খুব গ্রেসফুলি প্রস্থানটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। আজকাল একটা কথা বলা হচ্ছে তো, যে ইউ শুড এজ গ্রেসফুলি। স্বামীজি গ্রেসফুলি করেছিলেন। কেন করেছিলেন? কারণ তিনি জানতেন যে তিনি থাকলে অন্য কেউ বড় হতে পারবে না। বারবার বলেছেন যে বড় গাছ থাকলে ছোট গাছ বাড়তে পারে না, ফলে আমার চলে যাওয়া উচিত। বাস্তবিক আমার মনে হয়, ধরুন স্বামী যদি 80 বছর বাঁচতেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দের নাম কেউ জানতো না, কারণ কাজটা স্বামীজি করতেন, স্বামীজি পুরো অ্যাটেনশনটা নিয়ে যেতেন, এবং এদের ভেতরে যে একটা বিরাট আধ্যাত্মিক শক্তি আছে কেউ জানতে পারতো না।
ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট হয়ে থাকতেন, কিন্তু মানুষ গেলে বেলুড় মঠে স্বামীজির সঙ্গেই দেখা করতেন। শারদানন্দজি জেনারেল সেক্রেটারি হয়ে থাকতেন, কিন্তু মানুষ গেলে স্বামীজির সঙ্গেই দেখা করতেন। ফলে এরা থাকলে, স্বামীজি থাকলে এরা কেউ বাড়তে পারতেন না। যা হোক, কাগজটার উপর খুব নজর রাখবে, মনে যেন যে আমি গেছি। এই উদ্বোধন বেরিয়ে গেছে তো 1899 সালে। ফলে উদ্বোধনটা যেন সবসময় ভালো হয়, সেইটা ছিল স্বামীজির একটা ঐকান্তিক চেষ্টা। এবং তিনি শুধু উদ্বোধন নয়, তিনি চেষ্টা করেছিলেন দৈনিক কাগজ বের করা, এবং সেটা ত্রিভাষায়, ট্রাইলিঙ্গুয়াল। তাতে বলেছিলেন গুপ্ত হিন্দিটা দেখবে। স্বামী সদানন্দজি উত্তরপ্রদেশে বড় হয়েছিলেন, হিন্দিটি খুব ভালো জানতেন, এবং রামকৃষ্ণ মিশনে তিনি মহারাজ শব্দটি ব্যবহার করেন। উত্তরপ্রদেশের সাধুদের মহারাজ বলা হয়, তার আগে সবাই পরস্পরকে বাবু বলে ডাকতেন। স্বামীজির যারা প্রায় সমবয়সী, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী অভেদানন্দজির নাম বলে ডাকতেন কালী বা শরৎ বা শশী বা রাখাল। শিবানন্দজিকে বাবু বলতেন, অদ্বৈতানন্দজিকে বাবু বলতেন। বিরজানন্দজি সম্বন্ধে চিঠি লিখছেন কালী কৃষ্ণ বাবু। কিন্তু মহারাজ যেই বলা শুরু হলো, সেটা বলতে অনেক সুবিধা হয়। তাই কাগজের ওপর খুব নজর রাখবে। আমরা এখনো সেটা করতে পারিনি। স্বামীজির একটা অসাধারণ থিওরি ছিল। স্বামীজি তো বিশ্বাস করতেন যে ইতিবাচক বোধ জীবনে না এলে সে জীবনের কোনো মানে হয় না। আমি বৌদ্ধ দর্শন কয়েকদিন ধরে খুব পড়ছি একটা বড় লেখার জন্যে। সেখানে দেখছি বারবার বুদ্ধদেব তার ধম্মপদেই হোক, তার সবসময় এই ইতিবাচক কথা বলেছেন। স্বামীজি কী করতে চেয়েছিলেন, এটা আমরা এখনো পারিনি, যে মিডিয়ার মাধ্যমে পজিটিভ থটস ঢুকিয়ে দেওয়া। ধরুন একটা উদাহরণ দিচ্ছি। সম্প্রতি দীঘাতে একটি মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির, প্রচুর লোক যাচ্ছে। একটা মিডিয়াও কিন্তু দেখাচ্ছে না যে তার ফলে স্থানীয় ব্যবসার কি উন্নতি হলো। হয়েছে তো, প্রচণ্ড হয়েছে। আমাকে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার বলছিলেন, এই যে শাঁখ বিক্রি হয় না, শাঁখের আংটি, শাঁখের পুতুল, শাঁখের গয়না ইত্যাদি, এর প্রায় 5 থেকে 6 গুণ বিক্রি বেড়ে গেছে। তাই যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা, সেইটা আমাদের হাইলাইট করা উচিত ছিল, কিন্তু আমরা করছি না। যেমন ধরুন সেলফ হেল্প গ্রুপ যে কাজগুলো করে, সেগুলো আমরা হাইলাইট করি না। সিমিলারলি রামকৃষ্ণ মিশনও আমাদের প্রত্যেক খবরের কাগজে প্রেস হ্যান্ড আউট পাঠান যখন কোনো বন্যা বা কিছু হয়। এখনই ধরুন আসামে যে বন্যা হচ্ছে, সেই বন্যায় কি সেবা কাজ চলছে, মিশন হ্যান্ড আউট করে পাঠায়। আনফর্চুনেটলি স্টেটসম্যান ছাড়া কোনো কাগজ সেটাকে ব্যবহার করে না। এগুলো তো পজিটিভ থিঙ্কিং। বহু এনজিও আছে, আপনি একটা ভালো জিনিস যদি লেখেন, আর 5 জন তারাও এগিয়ে আসবে। এবং সবসময় মনে রাখতে হবে, খবরের কাগজের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে ইতিবাচক দিকের প্রচার হওয়া প্রয়োজন। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, কংক্রিট এক্সাম্পল, ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, তারা আন্দোলন শুরু করেছিল রক্তদানের। গরমকালে রক্তের টান পড়ে এবং ফরডাইস লেন, শিয়ালদায়, সেখান থেকে আন্দোলনটা শুরু হয়। তখন টেলিগ্রাফের এডিটর ছিলেন MG আকবর। তিনি সেটাকে গ্রহণ করেন এবং কাগজের মাধ্যমে প্রতিদিন যে রক্তদানই যে জীবনদান, এটি লেখেন। সে খবরের মাধ্যমে হোক, এডিটোরিয়ালের মাধ্যমে হোক, বড় কাভারেজের মাধ্যমে হোক, এবং মানুষ তাতে ইন্সপায়ার্ড হয়েছিল। স্বামীজি সেটাকে করতে চেয়েছিলেন, কারণ স্বামীজির মনে হয়েছিল যে তার যে সমকালীন খবরের কাগজগুলো ছিল, তখন সেই খবরের কাগজগুলো স্ক্যান্ডেলে শুধুমাত্র ছাপাত। যেহেতু নিজে কাগজে চাকরি করি, পুরনো কাগজ পড়ার সৌভাগ্য হয়। আমি বিশ্বাস করি যে প্রতিদিন মানুষ তিল তিল করে উন্নতি লাভ করছে, এটা আমি বিশ্বাস করি। আগেকার দিনের যে খবরের কাগজ ছিল, তাতে যে ধরনের খবর বেরোতো, তার ভাষা যা ছিল, তার বিষয় যা ছিল, সেটা অকল্পনীয়। সেটি স্বামীজি জানতেন। তাই জন্য উদ্বোধনকে একটা সামগ্রিক পত্রিকা হিসেবে চেয়েছিলেন, সামগ্রিক পারিবারিক পত্রিকা। এবং এখন তো মাসে একবার বেরোয়, আগে স্বামীজি সপ্তাহে একবার করে যাতে বেরোয় সেই ব্যবস্থা করছিলেন, এবং যাতে প্রত্যেক দিন বেরোয় সে ব্যবস্থারও চেষ্টা করেছিলেন, কিন্তু অর্থ ছিল না, সম্ভব হয়নি। এখনও বেলুড় মঠের পক্ষে খবরের কাগজ চালানো সম্ভব নয়, কারণ খবরের কাগজের রানিং কস্ট সাংঘাতিক।
তোমরা স্বাধীনভাবে কাজ করো, টাকা কড়ি বিদ্যা বুদ্ধি সমস্ত দাদার ভরসা হলে সর্বনাশ আর কি। কাগজটার পর্যন্ত টাকা আমিই জোগাবো আনবো, আর লেখাও আমার সব। তোমরা কি করবে? সাহেবরা কি করছেন? আমার হয়ে গেছে, তোমরা যা করার করো। একটা পয়সা আনবার কারোর ক্ষমতা নেই, একটা প্রচার করার কেউ নেই, একটা বিষয়ে বলবার বুদ্ধি কারণ নেই, এক লাইন লিখবার ক্ষমতা নেই, সব খামোখা মহাপুরুষ। এই এডিট করা হয়েছে। আসল চিঠিতে ছিল সব নামেই খামোখা ভুঁড়ি উপুর করা মহাপুরুষ, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে ফার্স্ট এডিশনের কমপ্লিট ওয়ার্কস আছে, মুখস্থ আমার। আমি মাঝে মাঝেই রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের বলি, মহারাজ এইভাবে এডিট করেন কেন? দরকার তো নেই এইভাবে এডিট করা। কিন্তু এই স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা চিঠি, ভুঁড়ি উপুর করা মহাপুরুষ মানে তার যারা ডাইরেক্ট ডিসাইপলস, কিন্তু স্বামীজি লিখেছেন। স্বাভাবিক, একটা 30 বছর 32 বছরের ছেলে একটা চিঠিতে লিখছেন ত্রিগুণাতীতানন্দজিকে, আমি হাঁপাতে হাঁপাতে, ছুটতে ছুটতে, চলতে চলতে তোমার কাগজের জন্য লিখছি। তাই বলছেন তোমাদের এক লাইন লেখার কারোর ক্ষমতা নেই, টাকা আনার ক্ষমতা নেই, কিছুই ক্ষমতা নেই, সবই দাদার ভরসা। দাদার থাকবে না বেশি দিন। এবং দাদা যে চলে গেলে কি হয় সেটা আমরা দেখলাম। স্বামী অভেদানন্দজি, তিনি তো ডাইরেক্ট ডিসাইপল ছিলেন, তিনি আমেরিকায় ছিলেন। স্বামীজির এন্টায়ার আমেরিকার কন্ট্যাক্ট চলে গেল, যোগাযোগ করতে পারলো না বলে। স্বামী অশোকানন্দ যদি না থাকতেন তাহলে স্বামীজির স্মৃতিকথা আসতো না, রেমিনিসেন্স বলুন আর অ্যাডমায়ারার্স বলুন, স্বামী অশোকানন্দ যদি যোগাযোগ করেন। সিস্টার গার্গী, মারি লুই বার, তিনি অশোকানন্দজির শিষ্যা ছিলেন। তার দুটি অসাধারণ বই আছে, একটি বইয়ের নাম হার্ট পোর্ড আউট, আর একটা ডিসাইপলস জার্নাল। সেখানে তিনি অশোকানন্দজির কথা লিখেছেন। অশোকানন্দজি যখন বেঁচে ছিলেন তখন বহু মানুষ ছিলেন যারা স্বামীজিকে দেখেছেন 30 বছর আগে, 32 বছর আগে বা 35 বছর আগে। তারা স্বামীজির স্মৃতিকথা বলেছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশন সব কন্ট্যাক্ট হারিয়ে ফেলে, কারণ ওই স্বামীজি চলে গেছেন বলে। তোমাদের সবই সব খামোখা মহাপুরুষ। তোমাদের যখন এই দশা, তখন ছেলেদের হাতে 6 মাস ছেড়ে দাও সমস্ত জিনিস, কাগজপত্র, টাকা কড়ি, প্রচার ইত্যাদি। তারাও কিছু না কিছু যদি না পারে তাহলে বেচে কিনে যাদের টাকা দিয়ে কাজ করছো সব দিয়ে ফকির হও, মঠের খবর তো কিছু পাই না। বলছেন যারা ইয়াং তাদের দিয়ে কাজ করা। আমি দুটো উদাহরণ দিচ্ছি। গোলপার্ক থেকে প্রত্যেক বছর ঠাকুরের একটা প্রসেশন বেরোত তিথি পুজোর দিন সকালবেলা। গোলপার্ক থেকে সেই প্রসেশনটির নেতৃত্ব দিতেন স্বামী লোকেশ্বরানন্দজি, এবং সেবা প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব দিতেন স্বামী গহনানন্দজি। তৃণমূল সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন। লোকেশ্বরানন্দজির অদ্ভুত কাজ করার স্টাইল ছিল। তিনি সব কাজ বুঝিয়ে দিতেন তরুণ সন্ন্যাসীদের। বলভদ্রানন্দজি, পুণ্যাত্মানন্দজি, সন্দর্শনানন্দজি, এরা সব তরুণ তখন, এবং নিজে কিচ্ছু করতেন না। রাত 12টার সময় ওপর থেকে নেমে দেখতেন কাজ কীরকম হচ্ছে, এবং পরের দিন সকালবেলা দেখা যেত যেরকম যেরকম তিনি বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে সেটি পালিত হয়েছে। এটা গেল অনেক আগেকার উদাহরণ। সম্প্রতিকালের উদাহরণ, উদ্বোধন থেকে যে বই প্রকাশিত হয়, যেখান থেকে আমি পড়ছি, আর এখনকার যে বই, তার খোল নলচে পাল্টে গেছে। তার কারণ হচ্ছে স্বামী নিত্যমুক্তানন্দজি গণেশ মহারাজ, তিনি বাচ্চাদের কাজ করতে দিচ্ছেন এবং বইয়ের বিপ্লব এনেছে উদ্বোধন। এখনকার যে আধুনিক বই হয়, বইটা ওজনে হালকা, এ তো এটা ডাম্বেল তুলছি বলে মনে হচ্ছে যে বইটা আমি নিয়ে রয়েছি। ওজনে হালকা, ছাপা পরিষ্কার, ঝকঝকে, কোনো ভুল নেই, নির্ভুল। আগেও ছিল না, এখন একেবারেই ভুল নেই। তার কারণ কি? তরুণ সন্ন্যাসীরা এর নেতৃত্ব দিচ্ছেন, এবং নেতৃত্ব দিচ্ছেন বলে এত সুচারুভাবে এটি পালিত হচ্ছে, কারণ তারা প্রচুর বিদেশি বই পড়েন। সেই রকমভাবে ছাপায় বিপ্লব এনেছে উদ্বোধন, এবং দেশ বা আনন্দের সঙ্গে তাদের বই একেবারে টক্কর নিতে পারে। যেখানে যেখানে দেখবেন রামকৃষ্ণ মিশন অনলাইন ক্লাস চালু করেছে বিভিন্ন বিষয়, সঙ্গীত থেকে, বেদান্ত থেকে, ভারতীয় দর্শন থেকে,
তার পিছনে সব তরুণ সন্ন্যাসীরা আছেন যারা আধুনিকতার সঙ্গে যুক্ত। স্বামী তো সেটি চেয়েছিলেন যে অতীতের সঙ্গে বর্তমানের যোগ। সুভাষচন্দ্র যখন স্বামীজি সম্বন্ধে বলছেন, তিনি বলছেন তিনি অতীতের সঙ্গে বর্তমানের একটা সেতু নির্মাণ করেছিলেন। আপনাকে আধুনিক হতেই হবে, সব বিষয়ে আধুনিক। কিন্তু আমরা কি করি, আমরা গাড়ি বাড়িতে আধুনিক হই, কিন্তু ব্যবহারিক জীবনে আধুনিক হই না বলে সেই বস্তাপতা জিনিসগুলোই আমরা চালাতে থাকি। কিন্তু পরিবর্তন তো সবসময় দরকার। তাই জন্য স্বামীজি বলছেন তরুণদের হাতে দিয়ে দাও, যদি কিছু না পারো যারা তখন ছেলেদের হাতে সব 6 মাস দিয়ে দেখো তারা কি করছে। তারা যদি না পারো তখন মটটট বেচে দিয়ে যেখান থেকে টাকা নিয়েছো টাকা শোধ করে সব চলে যাও। এই যে ছেলেদের হাতে দিয়ে দাও, এটা কিছুতেই হয় না। ধরুন একাধিক পুরনো প্রতিষ্ঠান, সেগুলো বন্ধের মুখে কেন? কারণ যারা চালাতেন তারা তরুণদের বিশ্বাস করতেন, বলতেন সে এক ছিল ব্রিটিশ যুগ, বুঝলে আমরা দেখেছি। কিন্তু তার তরুণদের দিলেন না, ফলে কি হলো, সে প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়ে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, বিবেকানন্দ সোসাইটি। বিবেকানন্দ সোসাইটি 4 তলা বাড়ি, ওই রকম জায়গা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড। স্বামীজি মারা যাওয়ার পর এটি প্রথম প্রতিষ্ঠান, স্বামীজির নামাঙ্কিত। যারা চালাতেন আমি সবাইকে চিনতাম, কারণ আমি ওখানে ক্লাস নিতাম। কিন্তু তরুণদের হাতে তারা ব্যাটনটা তুলে দিলেন না। রিলে এসে ভাবলেন যে ব্যাটনটা আমরাই ধরে থাকবো, ওরা রেস্টটাই হলো না। এখন এরা বুঝতেই পারছেন না কি করবেন। এবং এদের যে আরেকটি ক্যাম্পাস রয়েছে সেটা নিয়েও একটা মহা সমস্যা। ওই লাইব্রেরি, ওর কি বিশাল লাইব্রেরি আছে ওপরে, সবটাই এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। যারা রামকৃষ্ণ মিশন থেকে ছেড়ে চলে গেছেন তারা অনেকেই বড় বড় প্রতিষ্ঠা করেছেন, যেমন নিমপিট করেন স্বামী বুদ্ধানন্দ, যদি আমি অত্যন্ত স্নেহ করতেন। আমি অসংখ্যবার নিমপিটে গেছি, কিন্তু সেখানেও দেখা গেল যে তরুণদের দায়িত্ব দেওয়া হলো। অন দি কন্ট্রারি, যদি দেখেন রামকৃষ্ণ মিশনের কলেজগুলো সব ইয়াং সাধুরা চালাচ্ছে, সকলেই পিএইচডি ডিগ্রি হোল্ডার, অত্যন্ত উজ্জ্বল ছাত্র জীবন তারা চালাচ্ছেন। এবং চালিয়ে কিন্তু কিছু খারাপ চালাচ্ছেন না, কারণ কলেজ চালানো এখন খুব কঠিন। খোলনলচে পাল্টে গেছে শিক্ষা ব্যবস্থা। শুধু 4 বছরের গ্র্যাজুয়েশন নয়, এদের যে অ্যাড অন কোর্স, এদের যে ইন্টার্নশিপ, এদের যে নানা রকমের অ্যাক্টিভিটি করতে হয়, সেই তরুণ সন্ন্যাসীরা টেনে নিয়ে যাচ্ছে। স্বামীজি এই তরুণদের ওপর ভরসা করেছিলেন, যে কারণে বেলুড় মঠের যখন আইন তৈরি করেন, ডিকটেশন দিচ্ছেন, তখন স্বামী শুদ্ধানন্দকে বললেন তুই লিখে নে। বলতে পারতেন তো ব্রহ্মানন্দজিকে তুই লেখ, আমি বলছি। বলতে পারতেন তো শারদানন্দজিকে, সেক্রেটারি তুই লেখ, আমি বলছি। বলেননি, শুদ্ধানন্দজিকে বলেছিলেন। এই ছোট ছোট জিনিসগুলো থেকে স্বামীজির অর্গানাইজেশন ক্যাপাসিটি বোঝা যায়। শুদ্ধানন্দজি লিখতে শুরু করলেন, দেখবেন স্বামীজি ক্লাস নিচ্ছেন বেলুড় মঠে, তার বহু ঘটনার কথা আছে। সেখানে তরুণরা প্রশ্ন করছে এবং তিনি তার উত্তর দিচ্ছেন। সেখানে কিন্তু বয়স্করা কেউ প্রশ্ন করছে না, বুড়ো গোপাল দাদা গিয়ে প্রশ্ন করছেন না, কারণ তার কাছে স্বামীজি নড়েন, প্রশ্ন করেননি। প্রশ্ন করেছিলেন ইয়াংরা। এবং কলকাতা থেকে প্রচুর তরুণ স্বামীজির কাছে যেতেন বেলুড় মঠে কথা বলতে। যখন তিনি গোপাললাল শিলের বাড়িতে ছিলেন, তখন এই তরুণরাই গিয়ে নানা প্রশ্ন করতেন, স্বামীজি তাদের উত্তর দিতেন এবং মাতিয়ে রাখতেন। স্বামীজির যে নিজের আত্মকথা বলা স্বামীর শিষ্য সংবাদ, সেটিও শিষ্যকে বলেছিলেন, তিনি তখন তরুণ। সেই নানা প্রশ্ন করেছেন। দেখবেন শিষ্য স্বামীজিকে যেসব প্রশ্ন করেছেন, আমাদের এখন পড়লে মনে এই তো প্রশ্ন করার দরকার ছিল, এটা আবার কি প্রশ্ন। শিষ্য করেছিলেন, তরুণ বলে করেছিলেন, এবং স্বামীজি একটুও বিরক্ত না হয়ে তাকে উত্তর দিয়েছিলেন। কিন্তু যা হয়, বইটি হেভিলি এডিটেড। আমি মাঝে মাঝেই বলি যে খুব দুষ্টু লোক ছিলেন শিষ্য। তখন সবাই ছাত্র বললেন কেন? বললাম বাহ, স্বামীজি বললেন প্রসাদ পেয়ে ওপরে আয়, তিনি আর এলেন না, তিনি গুরুর অবাধ্য হয়ে চলে গেলেন। হয় নাকি? স্বামীজি কোনো প্রসঙ্গ মাঝপথে ছাড়তেন না, আঁটি ভেঙে শ্বাস ভেঙে আঁটি করতেন, কারণ তিনি দক্ষিণরাঢ়ীর কায়স্থ ছিলেন। ওরা দক্ষিণরাঢ়ীর কায়স্থদের বৈশিষ্ট্য, কমল বোস বলতেন। কিন্তু দেখা গেল যে শিষ্য খেতে গেলেন, খেয়ে আর ফিরলেন না। নিশ্চয়ই ফিরেছিলেন, এবং সেই প্রসঙ্গটি বা অন্য প্রসঙ্গ নিয়ে আরো দীর্ঘ আলোচনা হয়েছিল। কিন্তু তরুণদের স্বামীজি ভরসা করতেন। এখানেও তাই বলছেন, তাদের হাতে দিয়ে দাও, তাদের হাতে ছেড়ে দাও, দেখো কি হয়, দেখো তারা চালাতে পারে কিনা। তুমি টাকা কড়ির বিষয়ে কমিটির সঙ্গে প্রত্যেক বিষয়ে পরামর্শ করে কাজ করবে। এবং এইটাও একটা বড় জিনিস। দেখুন,
ভারতবর্ষে স্বামীজি প্রথম কমিটি সিস্টেম নিয়ে আসেন। যে খরচ হবে, যে সিদ্ধান্ত হবে, সেটা কমিটিকে জানিয়ে হবে। আমাদের কিন্তু বাড়ি থেকে সমাজ কোথাও কমিটির ব্যবস্থা ছিল, কমিটির নামকে বাস্তে থাকবে। স্কুলের হেডমাস্টার মশাই, তিনি নামকে বাস্তে হেডমাস্টার মশাই ছিলেন, আর পুরোটাই চালাতেন গভর্নিং বডির প্রেসিডেন্ট। এটাই ছিল নিয়ম। কিন্তু স্বামীজি কমিটির মাধ্যমে কাজ করতেন কেন? তাহলে সুবিধা হয় কি, যে সিদ্ধান্তটা গণতান্ত্রিক হয়। এই কমিটি সিস্টেম চালু করেছিলেন মা শারদা। যখন তাকে নিয়ে আলোচনা করব, বিশদে তাকে নিয়ে আলোচনা করবো, এটার আলোচনার বিষয়। এবং মঠের খবর স্বামীজি চাইছেন, প্রতি পদে সেটি তৈরি না থাকায় বড়ই অন্যায়। এই কমিটির কথা স্বামীজি বলছেন, লোকে টাকা দিলে একদিন না একদিন তার হিসেব চায়, এটা এই দস্তুর। প্রতি পদে সেটি তৈরি না থাকলে বড় অন্যায়। ওই রকম প্রথমে কুঁড়েমি করতে করতে লোকে জোচ্চোর হয়ে ওঠে। মঠে যারা আছে তাদের নিয়ে একটি কমিটি করবে, আর প্রতি খরচ তারা সই না দিলে সেটি পাস হবে না। আমি কাজ চাই, উদ্যম চাই, যে মরে বাঁচে, সন্ন্যাসীর আবার মরা বাঁচা কি? শরৎ যদি কলকাতা না জাগিয়ে তুলতে পারে, তুমি যদি এই বছরের মধ্যে পোস্টার না গাঁথতে পারো, তো দেখতে পাবে তামাশা। আমি কাজ চাই, হামবাগ বা কোনো বুজরুকি নয়, মাতা ঠাকুরানীকে আমার সাষ্টাঙ্গ। এখানে আবার ডট ডট দিতে হলো, কারণ শরৎ যদি কলকাতাকে জাগিয়ে না তুলতে পারে এবং তোমরা যদি পোস্টার কাজ না করো, না পাড় বাঁধাইয়ের কাজ না করো, তাহলে দেখতে পাবে তামাশা। তামাশাটা স্বামীজি দেখাবেন। ফলে মিশনকে ডট ডট দিয়ে দিতে হলো। বাবা দরকার নেই, ভক্তরা কি মনে করবে, অতএব এডিট করা। আমি যে সাধুদের সঙ্গে এখন কথা বলি, অনেকেই আমার খুব বন্ধু, নাম বলছি না কারণ তাদের ওপর কোপ পড়তে পারে বলে, তারা বিশ্বাস করেন যে এইভাবে এডিট করা ঠিক হয়নি। এডিট করার নিয়ম আছে। স্বামী চেতনানন্দজি আমাকে বলেছিলেন, তিনি যখন লেখেন তখন 6 লেয়ার এডিটার্স থাকে। একজন প্রাথমিকভাবে ঝাড়াই বাছাই করে, আরেকজন ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করে, আরেকজন দেখে যে ফরমার এরকম সাজালে কেমন লাগছে, এই করে বই বেরোয়। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, বার্ট্রান্ড রাসেল তিনি সকালে রয়েছেন, একজন ভদ্রমহিলা এসছেন, বলেন তোমার কি দরকার? বলুন আমি এডিটার। বলুন কিসের এডিটার? বলুন আপনার যে বই বেরোচ্ছে রাউটলেস থেকে, প্রবলেমস অফ ফিলোসফি, আমি তার এডিটার। তখন রাসেল বলেন তুমি ফিলোসফি পড়েছো কোনো দিন? বলুন আমি পড়িনি কোনো দিন। বলে তারা কি এডিট করবে? এই বলে তার জন্যে শেষ পাতাটা লিখলেন, শেষ চ্যাপ্টারটা, যে ফিলোসফি ফর কমন পিপল। এডিটার রাখাটা কোনো দোষের না, আমরাই মনে করি দোষের। আমরা এখানে মনে করি যে আমি যেটা লিখে দিলাম সেটাই ফাইনাল হয়ে গেল। না, লেখার সময় মানুষ আবেগে লেখে, কখনো বানান ভুল হয়, কখনো পাংচুয়েশনের ভুল হয়, কখনো সাজানোর ভুল হয়, কখনো রিপিটেশন হয়, তাই এডিটারের দরকার হয়। তো রামকৃষ্ণ মিশন যে এডিট করেছিলেন, যিনি করেছিলেন আমি নামটা বলবো না তার, তিনি খুব বড় মাপের সাধু ছিলেন, কিন্তু খুব বাজে এডিটার ছিলেন। তিনি র্যান্ডামলি এডিট করেছেন। এডিট র্যান্ডামলি করা যায় না, যে কারণে দেখবেন যারা চিঠিপত্র নিয়ে গবেষণা করে তারা অনেকেই বলে যে খাপ ছাড়া হয়ে গেল চিঠিটা। এই খাপ ছাড়া হয়ই হচ্ছে এডিটটা ভুল করার জন্য। তাই স্বামীজি বলছেন যে যে আমি কুঁড়েমি চাই না, আমি কাজের লোক চাই। শরৎ যদি কলকাতা না জাগিয়ে তুলতে পারে, তুমি যদি এই বছরের মধ্যে পোস্টার না গাঁথতে পারো, দেখতে পাবে তামাশা। এই পোস্টার বিরাট কাজ করেছিলেন স্বামী নির্বাণানন্দজি, সূর্য মহারাজ। তিনি দাঁড়িয়ে পোস্টার কাজ করেছিলেন। এবং বেলুড় মঠে যেহেতু জোয়ার আসে এবং জোয়ারে যদি ভালো করে তার গাঁথনি না দেওয়া হয়, দেয়াল না দেওয়া হয়, তাহলে মঠের মধ্যে জল চলে আসবে। এখনও আসে, এখনও যে আসে না গঙ্গায় খুব যদি বড় বান আসে তা নয়, কিন্তু পোস্তাটাকে ভালো করে বাঁধানো স্বামীজি চেয়েছিলেন এবং বলছেন যে আমি সাধু চাই, যে কুঁড়ে হবে না। তাই জন্যেই লিখেছিলেন তোমরা সব ভুঁড়ি উপুর করা মহাপুরুষ, ভুঁড়ি উপুরটা বাদ চলে গেল এই এডিশনটায়। আমি বিশ্বাস করি এখন যে সন্ন্যাসীরা এসেছেন তারা অত্যন্ত সৎ এবং কর্মঠ। তারা আনএডিটেড স্বামীজিকে আমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছেন, এবং যদি তারা সমর্থ হন আমরা অনেক অন্য এক বিবেকানন্দকে পাব। যে বিবেকানন্দ, শঙ্করীবাবু খুব সুন্দর করে বলতেন যে স্বামীজি পড়লে মনে হয় যে লেখক বক্তার পাশে উপস্থিত, এবং মাঝে মাঝে এই বক্তার কানে লেখকের হাতটি গিয়ে উঠেছে। তরুণদা একটা কথা বলেন স্বামী বলভদ্রানন্দ, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ভারতবর্ষের গৌরবে স্বামীজির মতো গৌরবান্বিত কেউ হননি।
ভারতবর্ষের লজ্জায় তার মতো লজ্জিতও কেউ হননি, আবার ভারতবর্ষের মানুষের অক্ষমতায় তার মতো নির্মমভাবে চাবুকও কেউ মারেননি। সেটি দরকার ছিল। স্বামীজি কাজ চেয়েছিলেন। স্বামীজির সন্ন্যাসীর সংজ্ঞাটিই আলাদা। সেটি বলেই আজকে শেষ করব। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক শুধু যুদ্ধের অঙ্গসজ্জা। এবং স্বামীজি ইংরেজিতে বলেছিলেন প্রায় এই ভাব, কিন্তু অন্য ভাষা আলাদা। 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, nerved to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go round the length and breadth of the country, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising up, the gospel of equality. তারা ঐক্যের কথা বলবে, সামাজিক জাগরণের কথা বলবে, এবং তাদের মনে সন্ন্যাসী হতে হবে। এই মনে সন্ন্যাসী হওয়াটি ভীষণ প্রয়োজন। যে মনে সন্ন্যাসী হয় তাকে আলস্য স্পর্শ করে না। আর যতক্ষণ সে অলসতার মধ্যে আছে ততক্ষণ তার পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব নয়। বুদ্ধদেব 40 বছর বয়সে বোধিপ্রাপ্ত হয়েছিলেন, আর 40 বছর তিনি প্রচার করেছিলেন। স্বামীজির বিখ্যাত কথা সেটি বলে শেষ করি বুদ্ধদেব সম্বন্ধে। তিনি শাস্ত্র পড়েননি, তিনি মন্দিরে যাননি, তিনি নিরামিষ খাননি, কিন্তু অবতার বলে আমরা পুজো করি। ফলে সব কিছুই গৌণ। আসল হচ্ছে মানুষের সেবার জন্য নিজেকে প্রস্তুত করা এবং সেবা করে কৃতার্থ এবং ধন্য হওয়া। যদি না পারো তবে তামাশা দেখবে। এই কয়েকটি কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।